আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরও 14 জনের মৃত্যু, 24 ঘন্টায় নতুন শনাক্ত 1041 জন। গত 3 সপ্তাহে ব্যাপক হারে বেড়েছে আক্রান্ত, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে 1200 কোটি টাকা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস রাখার আহ্বান। করোনা মহামারীতে সিএনজি বা রিকশায় যাতায়াত নিয়ে শঙ্কা, বিশেষজ্ঞদের সংক্রমণ রোধে এখনই এই পরিবহনগুলোতে জীবাণুনাশক রাখা নিশ্চিতের তাগিদ। জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান আর নেই, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, শিক্ষাঙ্গনে শোকের ছায়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, আর এবার বিস্তারিত। করোনায় আক্রান্ত হয়ে আরও 14 জন মারা গেলেন। এ নিয়ে মৃতের সংখ্যা 283 জনে দাঁড়ালো। নতুন 7,392 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 1041 জন। মোট আক্রান্তের সংখ্যা এখন 18,863 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। গত কয়েকদিন ধরেই পাল্লা দিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবার মৃত্যুর তালিকায় এলেন আরও 14 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, 41টি ল্যাবে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 7,392 জনের। 68তম দিনে এসে মোট আক্রান্তের সংখ্যা এখন 18,863 জন। করোনায় এখন পর্যন্ত মারা গেছেন 283 জন, সুস্থ হয়েছেন 3,427 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 66 জন। 1041 জন ব্যক্তি এই 24 ঘন্টা শনাক্ত হয়েছে। এর মধ্যে আমাদের ঢাকার ল্যাবগুলির মধ্যে শনাক্ত হয়েছে আমাদের 754 জন, এবং ঢাকার বাইরের ল্যাবগুলিতে শনাক্ত হয়েছে 287 জন। 14 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায়। তাদের মধ্যে পুরুষ 11 জন এবং নারী 3 জন। ঢাকার মধ্যে 9 জন এবং ঢাকার বাইরে চট্টগ্রামে 5 জন। গত টানা 5 দিন ধরে করোনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। 18ই মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর পর থেকে গত 3 সপ্তাহে আক্রান্তের হার বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্ত বিবেচনায় আমাদের যা সুস্থতার হার গতকালের তুলনায় আজকে বেশি। আমাদের 19.10% শনাক্ত বিবেচনায় সুস্থতার হার, এবং মৃত্যুর হার শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.50%। স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে মানার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়, করোনা মোকাবেলায় সবার আগে দরকার ব্যক্তিগত সচেতনতা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে করোনা আক্রান্ত এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় করোনার বিস্তার বাড়ছে। এর মধ্যে প্রশাসনে উচ্চপদস্থ কর্মকর্তা, চিকিৎসক ও পুলিশ সদস্য রয়েছেন। এদিকে হবিগঞ্জে জেলা প্রশাসক কামরুল হাসান সহ প্রশাসনের 5 কর্মকর্তা সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। চট্টগ্রামে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত সুলতানা আখি নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি মহানগরীর পতেঙ্গায় সিটি কর্পোরেশন পরিচালিত একটি কলেজের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। আখি আগে থেকে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মারা গেছেন 27 জন। চুয়াডাঙ্গায় নতুন করে 11 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে জেলা প্রশাসনের 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা স্বাস্থ্য অফিসের হেড অ্যাকাউন্ট্যান্ট ও অফিস সহকারী রয়েছেন। জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 43 জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1 জন ও মারা গেছেন 1 জন। বগুড়ায় আরও 5 জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে 1 জন চিকিৎসক, 2 জন পুলিশের এসআই সহ নারায়ণগঞ্জ থেকে যাওয়া এক শ্রমিক। এ পর্যন্ত বগুড়ায় আক্রান্ত হয়েছে মোট 57 জন। 9 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গাজীপুরে 15 জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে 1 জন উপপরিদর্শক, 3 জন সহকারী উপপরিদর্শক ও 11 জন কনস্টেবল রয়েছেন। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন। এদিকে গাজীপুরের কাপাসিয়ায় এক করোনা আক্রান্ত রোগী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা আক্তার। মুন্সিগঞ্জে নতুন করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এক চিকিৎসক সহ 27 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 331 জন। টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ 13 জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 73 জন। সাভারে করোনা আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে 6 মাসের এক শিশু ও তার ট্রাফিক পুলিশ সার্জেন্ট বাবা। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 91 জন।
মারা গেছেন 2 জন। এদিকে ফেনীতে 5 মাসের এক শিশু, 4 নারী সহ আরও 7 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় চিকিৎসক সহ 26 জনের করোনা শনাক্ত হলো। জয়পুরহাটে নতুন করে আরও 2 জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা পোশাক কর্মী বলে জানা গেছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত 74 জন। বাগেরহাটের কচুয়ায় ঢাকা থেকে যাওয়া আইসোলেশনে ভর্তি এক যুবকের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার রাতে তার বাড়িসহ আশেপাশের 7টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। বর্তমানে জেলায় 4 করোনা রোগী রয়েছেন। বান্দরবানে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 10 জনের। এর মধ্যে 2 জন জেলার বাইরে চাকরি করেন। রংপুর বিভাগে নতুন করে 2 জেলায় 12 জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে 6 জন রংপুর নগরীতে। বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 156 জনে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রায় 50 লাখ পরিবারকে এককালীন 2,500 টাকা করে মোট প্রায় 1200 কোটি টাকা নগদ সহায়তা দিয়েছে সরকার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, লকডাউন শিথিলতার জন্য করোনা সংক্রমণ বেড়ে গেছে, তবে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রতি আস্থা রাখতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। প্রতি পরিবারে 4 জন সদস্য ধরা হলে নগদ সহায়তার উপকারভোগী হয়েছেন দেশের 4 কোটি মানুষ। এজন্য সরকারের ব্যয় হলো 2,500 টাকা করে প্রায় 1,200 কোটি টাকা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, করোনাকালীন দুর্যোগে এককালীন এই সহায়তা সামান্য হলেও পর্যায়ক্রমে সুবিধাভোগী বাড়ানো হবে। মানুষ যেন অভুক্ত থেকে কষ্ট না পায়, সেজন্য ত্রাণ বিতরণ সুপরিকল্পিতভাবে চলছে বলেও জানান সরকার প্রধান। সমগ্র বাংলাদেশে অত্যন্ত সুপরিকল্পিতভাবে কিন্তু এই ত্রাণ বিতরণ চলছে এবং সেটা আমি প্রতিনিয়ত খবর নিয়ে থাকি একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। আমরা যেমন সরকারের পক্ষ থেকে দিচ্ছি, বিভিন্ন বিত্তবানরা দিচ্ছেন, বিভিন্ন এবং আমাদের দলের পক্ষ থেকেও আমরা আমাদের কমিটি করে দিয়ে সারা এলাকায় প্রত্যেকটা একবার ইউনিয়ন পর্যায় পর্যন্ত করে আমরা সেখানেও আমাদের সাধ্যমতো ত্রাণ বিতরণ করে যাচ্ছি। অর্থাৎ কোনো মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়। দেশবাসীকে আমি বলবো যে আপনারা সবাই আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, মনোবল রাখবেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। জীবিকার স্বার্থে সাধারণ ছুটিতে কড়াকড়ি শিথিল করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সবাই যেন আমরা এই অবস্থা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারি। যদিও আমরা কিছুটা আমাদের শিথিলতার জন্য হয়তো এটা একটু সংক্রমণ বেড়ে গেছে, তবে আমি আশা করি যে এটাও আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। কারণ আমরা যদি বিশ্বের উন্নত দেশগুলির সাথে আমাদের দেশের তুলনা করি, সে তুলনায় আমি বলবো যে আমাদের স্বাস্থ্যসেবা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। ঈদের আগে এতিমদের পাশাপাশি 7,000 কওমি মাদ্রাসা এবং মসজিদে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান থেকে মোবাইল ও অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন বিতরণ করেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গার্মেন্টস দোকানপাট খুলে দেয়ায় করোনার বিস্তার বাড়ছে, আবারও বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এই সংখ্যা আরও বাড়বে বলেও সতর্ক করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নতুন নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সদের বরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কম। এ থেকেই প্রমাণ হয় সরকার ভালো করেছে। দেশের সকল হাসপাতালে কোভিড রোগীর পাশাপাশি অন্য রোগীদেরও স্বাস্থ্যসেবা দিতে হবে। এবারে ঈদে কাউকে গ্রামের বাড়ি না যাওয়ার অনুরোধ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যার যার অবস্থানে থেকে ঈদ পালন করতে হবে। 8 বিভাগের মধ্যে করোনা আক্রান্তের হার ঢাকায় সবচেয়ে বেশি, তাই ঢাকা বিভাগকে নিয়ন্ত্রণে রাখতে পারলে করোনার বিস্তার ঠেকানো সম্ভব বলে মন্তব্য করেন জাহিদ মালিক। আমরা আশা করব ঈদে কেউ বাড়ি যাবে না, নিজের স্ব জায়গায় ঈদ করবে। আমাদের আক্রান্ত সংখ্যা একটু বেড়ে গেছে। গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, আমাদের এখন বাজারঘাটও কিছুটা খুলে দেওয়া হয়েছে এবং অন্যান্য যে ধর্মীয় কার্যক্রমও খুলে দেওয়া হয়েছে। কিছু বাড়তে পারে, কিন্তু আমরা আশা করি আমরা যদি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি তাহলে পরে এটা অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে।
বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩ লাখের কাছাকাছি। আক্রান্ত ৪৪,৬৪,০০০-এর উপরে। এ মহামারীর মধ্যেই লকডাউন শিথিল করা শুরু করেছে ফ্রান্স, নিউজিল্যান্ড, জাপান সহ বিভিন্ন দেশ। করোনায় হানায় সবচেয়ে নাজুক যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার কয়েক ঘন্টায় মারা গেছে ৭১ জন, আর বুধবার ২৪ ঘন্টায় মারা যান আরও ১,৭৭২ জন। এতে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৫,২৬৮ জনে। আক্রান্ত ১৪,৩২,০০০-এর বেশি। উইসকনসিনে লকডাউনের মেয়াদ ২৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে লকডাউন শিথিল বা তুলে দেওয়ার কর্মকাণ্ড চললেও বিরোধী ডেমোক্রেট পার্টি নিয়ন্ত্রিত একাধিক রাজ্যের মতো উইসকনসিনেও এর বিপক্ষে অবস্থান নিয়েছিল। ইউরোপে মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাজ্যে বৃহস্পতিবার কয়েক ঘন্টায় ৪২৮ জন, স্পেনে ২১৭ জন, বুধবার ইটালিতে ১৯৫ ও ফ্রান্সে ৮৩ জন মারা গেছেন। যুক্তরাজ্যে লকডাউন শিথিল হলেও একাধিক পরিবার ও আত্মীয় স্বজনদের বড় জনসমাগমের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। করোনার কারণে টানা ২ মাস বিরতির পর স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু করেছে ফ্রান্সের প্রাইমারি স্কুলগুলোতে। অবশ্য হাই স্কুলগুলো বন্ধ থাকবে ২৫ মে পর্যন্ত। তবে সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে স্থানীয় বিরোধী নেতারা। এদিকে করোনায় আরোপিত জরুরি অবস্থা আজ প্রত্যাহার করবে জাপান। লকডাউন শিথিলের দ্বিতীয় ধাপে শুধু পানশালা ছাড়া সব খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। করোনা মহামারীতে সিএনজি বা রিকশায় যাতায়াত কতটা নিরাপদ? অজান্তেই সংক্রমিত হচ্ছেন না তো প্রাণঘাতী এই ভাইরাসে? কে জানে এর আগের যাত্রী করোনা নিয়ে ঘুরেছিলেন কিনা? সিএনজি বা রিকশা চলাচল বাড়তে থাকায় করোনার বিস্তারও বাড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। রাজধানী ঢাকার এই চিত্র দেখে বোঝার উপায় নেই, দেশে এখন লকডাউন চলছে। বাস ছাড়া ঢাকার রাস্তায় অন্য সব পরিবহনই চলছে। বাস না চলায় ঘর থেকে বের হওয়া মানুষের যাতায়াতের অবলম্বন এখন সিএনজি আর রিকশা। কিন্তু করোনা রোধে এসব যানবাহনে নেই জীবাণুনাশক কোনো ব্যবস্থা। সারাদিন অসংখ্য মানুষ একই সিএনজি এবং রিকশা ব্যবহার করায় প্রশ্ন উঠেছে কতটা ঝুঁকিমুক্ত এসব বাহন। যাত্রীরা বলছেন সংক্রমণের ঝুঁকি জেনেও এসব বাহনে চড়তে বাধ্য তারা। জরুরি কাজে তো আমাকে বের হতেই হবে, কিন্তু আমার আগের প্যাসেঞ্জারের যদি করোনা ভাইরাস থেকে থাকে তাহলে আমি নিশ্চিতভাবেই নিজেকে হুমকির সম্মুখীন মনে করছি। আর এইটুকু আমার করতেই হচ্ছে, উপায় নেই। জীবাণুনাশক দেওয়ার জন্য তো কাউকে গাইড করতেছে না ওনাদেরকে, বা প্রেশার করতেছে না ওনাদের। কারণ আমরা কী করবো বলে, আমাদের যাইতে হবে। মনে করেন মোটর সাইকেলে গেলে তো পাশাপাশি হবে, এই জন্য মনে করেন যে সিএনজিতে উঠছি যাতে একটু দূরত্ব বজায় রাখার জন্য। স্প্রে রাখছি না, সকালে মেরে দিয়েছি তো, সকালে গিয়ে দিতে মেরে দেয়। স্প্রে করে বলছেন না, আমি রাখিনি, কিন্তু আমি গাড়ি সবসময় ধুয়ে মুছে রাখি। আমার গাড়ি দেখেন অপরিষ্কার নেই। চিকিৎসকরা বলছেন দিন দিন যেভাবে ঢাকার রাস্তায় মানুষ সিএনজি এবং রিকশায় চলাচল করছে তাতে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে। রিকশা একটা সিএনজি দিয়ে একজন মানুষ হাসপাতালে গেলেন, পরে উনি যদি কোভিড ভাইরাসের পজিটিভ থাকেন তাহলে উনি তো ওই সিএনজির ভিতরে কোভিড ভাইরাসটাকে রেখে আসলেন। সিএনজি ড্রাইভাররা তো সেভাবে স্যানিটাইজার ইউজ করে না, মাস্ক পরে না ঠিকমতো, এবং গ্লাভসও পরে না। তো সেটা সামাজিক ডিস্টেন্সিংয়ের মধ্যে আমার মনে হয় এটা খুব ভয়াবহ রূপ ধারণ করতে পারে। করোনা সংক্রমণ রোধে এখনই পরিবহনগুলোতে জীবাণুনাশক রাখার বিষয়টি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার তাগিদ চিকিৎসকদের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। করোনার প্রভাবে ঝুঁকির মুখে পড়েছে সম্ভাবনাময় তথ্য প্রযুক্তি খাত। তথ্য প্রযুক্তি খাতের সংগঠনগুলো মনে করে বর্তমান পরিস্থিতি চলমান থাকলে ছোটখাটো অনেক প্রতিষ্ঠানে টিকে থাকাই কষ্টকর হবে। চাকরি হারানোর শঙ্কা দেখা দিয়েছে এই খাতের কর্মীদের। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানালেন এই খাতের জন্য ঋণ সহায়তা, প্রণোদনা এসব বিষয়গুলো নিয়ে তারা ভাবছেন। 2008 সালে তথ্য প্রযুক্তি খাতে রপ্তানি আয় ছিল মাত্র $26 মিলিয়ন। এ আয় এখন $100 কোটি দাঁড়িয়েছে। আগামী 1 বছরের মধ্যে রপ্তানি আয় $500 কোটি লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। কিন্তু করোনা ভাইরাসের কারণে এই খাতও পড়েছে শঙ্কায়। সংশ্লিষ্টরা বলছেন গত 2 মাসে এই খাতের প্রায় 80% কাজ কমে গেছে। ব্যবসা বন্ধ থাকায় স্বল্প পুঁজির অনেক প্রতিষ্ঠানের ভাড়া ও কর্মচারীদের বেতন পর্যন্ত দিতে পারছে না। এই পরিস্থিতি আরও কিছুদিন চললে ভবিষ্যতে এই খাতের ছোট প্রতিষ্ঠানগুলোর টিকে থাকাই কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তারা।
যখন চায়না বন্ধ হয়ে গেল সেই সময় থেকেই আমাদের আসলে ব্যবসার মন্দাভাব শুরু হয়ে যায়। আমাদের ছোট ছোট যারা এন্টারপ্রেনার আছেন তারা আসলে বড় রকমের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং এই ক্ষতির কারণে এখন তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। আমাদের যারা এক্সপোর্ট করেন তাদের এক্সপোর্ট অর্ডারগুলো সব বন্ধ হয়ে গেছে, তাদের পেমেন্টগুলো আটকে গেছে। স্থানীয় বাজারে যারা কাজ করেন তাদেরও হাতে কোনো কাজ নেই, বিকজ তারা যাদের জন্য কাজ করছিলেন তারা লকডাউনে আছেন, তারা শাটডাউন হয়ে আছেন। অলমোস্ট 60-70% এমপ্লয়ীদের কিন্তু জব লসের সম্ভাবনা দেখা দিয়েছে এবং অনেক কোম্পানি লিভ উইদাউট পে বা অলমোস্ট চাকরি থেকে ছাঁটাইয়ের কার্যক্রম শুরু করেছে। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহায়তা চায় তথ্য প্রযুক্তি খাতের সংগঠনগুলো। সামনের বাজেটে আইসিটি সেক্টরের জন্য একটা স্পেশাল ফান্ডের ব্যবস্থা করা হয়, যেখান থেকে স্বল্প সুদে যদি গ্রেস পিরিয়ড সহ একটি লোনের ব্যবস্থা করা হয়। কোম্পানিগুলো খুব খারাপ অবস্থা, প্রায় বন্ধের পথে। তো আমাদের জন্য আলাদা একটা প্রণোদনা আমরা আশা করছি সরকার এটা রিয়েলাইজ করবে এবং সেখানে কিছু প্রভিশন হয়তো একটু রিল্যাক্স করবে। এ খাতকে সহায়তার বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে বলে জানান তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী। আমরা আমাদের আইসিটি বিভাগ থেকে চেষ্টা করছি যে প্রত্যেকটি সরকারের মন্ত্রণালয় যেন তারা তাদের যে ডিজিটাইজেশনের যে কার্যক্রমগুলো আছে এগুলো যেন ত্বরান্বিত করে, কার্যক্রমগুলো যেন চলমান রাখে এবং যেগুলো পেন্ডিং বিলগুলো আছে এগুলো দিয়ে দেয়। পাশাপাশি একটি স্বল্প সুদে দীর্ঘমেয়াদী লোন সহায়তা দেওয়ার জন্য এবং প্রণোদনা দেওয়ার জন্য আমরা সরকারের কাছে, অর্থমন্ত্রী মহোদয়ের কাছে আমরা চেয়েছি। এভাবে একদিকে যেরকম অর্থায়ন, অপরদিকে প্রণোদনা, ঋণ সহায়তা এবং তাদেরকে কিছু নীতিগত সহায়তা আমরা দিতে চাই। তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা মনে করেন করোনা দুর্যোগ কেটে যাওয়ার পর বাইরের বিভিন্ন দেশে নতুন নতুন কাজের সুযোগ তৈরি হবে। তারা প্রস্তুত থাকলে সে কাজগুলো পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকবে বাংলাদেশের। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। কাপড়ে লাগার 2 মিনিটের মধ্যে মরে যাবে করোনা জীবাণু। ভাইরাস বিনাশী এমন কাপড় দেশেই প্রস্তুত করছে বস্ত্র খাতের শীর্ষ প্রতিষ্ঠান জাবের এন্ড জুবায়ের, যা বাজারে আসবে মাসখানেকের মধ্যেই। এই কাপড় দিয়ে সহজেই বানানো যাবে শার্ট প্যান্টের মতো যে কোনো পোশাক। খরচ পড়বে সাধারণ কাপড়ের তুলনায় 70 থেকে 100 টাকা বেশি। ছোঁয়াচে ভাইরাস করোনার সংক্রমণ ঠেকাতে নিয়ম মেনে শুধু হাত ধুলেই চলবে না, পোশাক ব্যবহারেও হতে হবে সচেতন। কারণ বিশেষজ্ঞরা বলছেন জামা কাপড়ে কয়েক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে ভাইরাসটি। এই শঙ্কার মধ্যে সুখবর নিয়ে এলো দেশীয় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জুবায়ের। তাদের দাবি এমন কাপড় তারা তৈরি করেছেন যাতে 2 মিনিটও বাঁচবে না করোনার জীবাণু। কোভিড-19 একটি ড্রপলেট যদি পড়ে, যখন আপনি প্রিন্টের শার্টটা পরে আছেন 2 মিনিট পর্যন্ত এই শার্টের উপরে বেঁচে থাকবে, তারপর এটা অটোমেটিক্যালি ডিমোলিশ হয়ে যাবে। বিশেষ রাসায়নিকের সংমিশ্রণে তৈরি এসব কাপড় দিয়ে বানানো জামা কাপড়, পিপিই বা মাস্কে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। এ ব্যাপারে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউকাডের সনদও পেয়েছে প্রতিষ্ঠানটি। সামান্য বাড়তি অর্থ খরচেই মিলবে এই পোশাক। একটা কেমিক্যালের কস্ট আছে, প্লাস আমাদের প্রসেসের কস্ট আছে। কাপড়ের ডেন্সিটি, কাপড়ের কনস্ট্রাকশন এবং কাপড়ের কালার, যদি ইয়ানডাইট থাকে তার দাম ভিন্ন হবে, যদি প্রিন্ট থাকে তার দাম ভিন্ন হবে। কাপড়ের দাম যদি $2 থাকে, তার $2 সামনে এটা অলমোস্ট 88 সেন্টসের মতো বাড়তেছে। দেশে তৈরি এই পোশাক নিতে বিশ্বখ্যাত শতাধিক ব্র্যান্ড আগ্রহী বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা, যার প্রথম চালান যাচ্ছে আবুধাবিতে। যখন H&M থেকে US এর রাফ লরেন সবাই এটাকে নক করে আমাকে, তখন বুঝতে হবে যে এটা এখনো ইন্টারন্যাশনাল মার্কেটে রিলিজ হয়নি। ওয়াশ এটা আসলে আমরা বলছি আমাদের বায়ারকে 20 থেকে 30 বার, তবে এটা আরও বেশি ওয়াশ করা সম্ভব। সেই ক্ষেত্রে আপনি চাইলে ওইভাবে জিনিসটা ম্যানুফ্যাকচারিং হবে। মাসখানেকের মধ্যে দেশীয় ব্র্যান্ড ব্লু জিন্সেও পাওয়া যাবে করোনা ভাইরাস রোধী এই পোশাক। এটা মার্কেটে আসতে আমাদের 1 মাস সময় লাগবে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে বিপণী বিতান ও শপিং মল খোলার সংখ্যা বাড়ছে। বেশিরভাগ মার্কেটে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি জীবাণুনাশকের ব্যবস্থা রাখা হয়েছে। তবে শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। ক্রেতাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিক্রেতারা। দোকানগুলোতে নানা ধরনের ঔষধ স্প্রে করে ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নজরে রাখছেন দোকান মালিকরা। রাজধানীর বিভিন্ন এলাকায় সীমিত আকারে দোকানপাট খুললেও ক্রেতাদের আনাগোনা তুলনামূলক কম। 1.5 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর রমজান ও ঈদের কেনাকাটার জন্য রাজধানী সহ সারা দেশে দোকানপাট সীমিত আকারে খুলেছে। এখনো বিসমিল্লাহ হয়নি, আর কালকে বেশি 1 পিস, আর আগের দিন 1 পিস, এইরকম শেষ।
মানে চলবো কীভাবে কোন আমরা চলবো কীভাবে? মোটামুটি সচেতনভাবেই যে যতটুকু পারে আর কি, যতটুকু এইভাবেই আপনার চলাফেরা করার চেষ্টা করতেছে। বাচ্চাদের জুতা নাই, আর না বেরোলে তো আর হবে না, একদিনের জন্য বেরিয়েছি। বাংলাদেশে এমনিতে একটু অসচেতন, আমরা একটু সচেতনতা আছে, ইনশাল্লাহ সচেতন হয়ে যাব। সংখ্যায় কম হলেও স্বপ্রণোদিত হয়ে কিছু দোকান বন্ধ রেখেছেন মালিকরা। আজকে এই মার্কেটটা খুলছি, আমাদের যে ড্রেসগুলি দেখছেন এই ড্রেসগুলি কিন্তু সমস্ত সেলসম্যান এবং কর্মচারী যারা আছে, দোকান মালিক যারা আছে, সবাই এটা পরিধান করে তাদের মালামাল বিক্রি করবে। কিছু কিছু আছে লোকাল মার্কেট, ওই মানা হইতেছে না, কিন্তু এখানে মোটামুটি সবকিছু ডিসিপ্লিন ঠিক আছে। আমরা যারা আছি তাদেরকে অবশ্যই অবগত করে দেই যে আপনারা একটু দূরত্ব বজায় রেখে মার্কেটিং করতে আসছেন, করেন। এখন ঈদ চলে আসছে, ঈদের উপলক্ষে একটা প্যান্ট আর একটা গেঞ্জি কিনতে আসছে। বাচ্চাদের আবেদন তো নাকচ করা যায় না, অনেক চেষ্টা করছিলাম, পারিনি, তো শর্টকাট করে চলে যাব। জনসাধারণের চলাচল বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে ব্যক্তিগত যান চলাচলের পাশাপাশি রিকশা ও অটোরিকশা চলাচল। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গোপন করছে সরকার। রাজধানীর তোপখানা রোডে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা জাসাসের উদ্যোগে আজ ত্রাণ বিতরণের সময় তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, চীনে যখন করোনা শুরু হয়েছিল তখন থেকে বাংলাদেশে করোনা মোকাবেলায় প্রস্তুতি নিলে এত মানুষ আক্রান্ত হতো না। কেন আগাম প্রস্তুতি নেওয়া হয়নি এমন প্রশ্ন করেন তিনি। করোনার মতো দুর্যোগের সময়ে বিরোধী নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। অবিলম্বে করোনার জন্য আরও বিশেষায়িত হাসপাতাল ও ভেন্টিলেটরের ব্যবস্থা করার দাবি জানান তিনি। সামনের দিনগুলোতেও বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান রুহুল কবির রিজভী। জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বর্ণাঢ্য জীবনের অধিকারী আনিসুজ্জামান বৃহস্পতিবার বিকেল ৪:৫৫ ঢাকার সিএমএইচে মারা যান। শিক্ষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২ বাংলা থেকে পেয়েছেন সম্মাননা। জাতীয় পুরস্কার পাওয়া এই শিক্ষাবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনিসুজ্জামান, একটি নাম, একটি প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটে জন্ম নেয়া শিশুটি যে ২ বাংলার শিক্ষা সাহিত্যাঙ্গনে সিংহপুরুষ হয়ে উঠবেন তা হয়তো কেউই ভাবেনি। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে ওঠা আনিসুজ্জামান শুধু বাংলাদেশেই নয়, ভারতের বাংলা সাহিত্যের বড় গবেষকের আসন দখল করেছেন। আনিসুজ্জামান ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার পার্ক সার্কাস স্কুলে শিক্ষা জীবন শুরু করেন। এরপর খুলনা হয়ে ঢাকায় চলে আসে তাঁর পরিবার। ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৯৫৭ সালে একই বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বাংলা সাহিত্যে মুসলিম মানুষ বিষয়ে পিএইচডি অর্জন করেন তিনি। ছাত্র জীবনে মূল বইপত্র পড়তে হবে, কেবল সহায়ক বই, নোট বই পড়লে হবে না। যা পাঠ করবে সেটা যেন নিজের মনে ধারণ করতে পারে, এই চেষ্টাটা করতে হবে। তাহলেই আমার মনে হয় সত্যিকার শিক্ষা লাভ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন ডক্টর আনিসুজ্জামান। ১৯৬৯ সালের জুনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে যোগ দেন। ১৯৮৫-তে আবারও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। ২০০৩ সালে অবসর নেন ডক্টর আনিসুজ্জামান। দেশবরেণ্য এই শিক্ষাবিদ দায়িত্ব পালন করেছেন দেশি বিদেশি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে। নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন অধ্যাপক আনিসুজ্জামান। ডক্টর আনিসুজ্জামান অসাম্প্রদায়িক চেতনা, রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে কাজ করে গেছেন আজীবন। শিক্ষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২ বাংলার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পান তিনি। ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮৫-তে ২১ পদক, ২০১৫ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক স্বাধীনতা পুরস্কার পান তিনি। আর ২০১৪ সালে ভারত সরকার তাদের রাষ্ট্রীয় পুরস্কার পদ্মভূষণ পদক দেয় বাংলা সাহিত্যের এই কিংবদন্তিকে। এছাড়াও দেশ বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পান তিনি। ৮৩ বছরেও দিব্যি সমাজ উন্নয়ন ও সাহিত্যাঙ্গনে দাপটের সাথেই বিচরণ করছিলেন
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। হঠাৎ 27 এপ্রিল অসুস্থ হয়ে পড়লে প্রথমে ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল, পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় বরেণ্য এই শিক্ষাবিদকে। বৃহস্পতিবার হাসপাতালেই মারা যান জাতির এই আলোকবর্তিকা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। লোক সমাগম বিবেচনা করে শপিং মল ও কাঁচা বাজারগুলোতে নিরাপত্তা বৃদ্ধি করা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সামাজিক দূরত্ব নিশ্চিত সহ মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করছেন তারা। এক্ষেত্রে সামনে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন তারা। লকডাউন শিথিল হওয়ায় রাজধানীতে দিনে দিনে বাড়ছে লোকজনের উপস্থিতি। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে শপিং মল ও বিপণী বিতানগুলোতে লোকজনের সংখ্যা বেড়েই চলছে। বিশেষ করে জীবাণুনাশক গেট ব্যবহার না করে কেউ মার্কেটে প্রবেশ করছে কিনা তা আনা হচ্ছে নজরদারিতে। যারা আসতেছেন তাদেরকে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে, তাদের স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও আমরা প্রত্যেকটি দোকানেও যাতে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয় এবং নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করে যাতে তারা কেনাকাটা নিশ্চিত করতে পারেন, তার জন্য আমরা পুলিশ সর্বোত্তমভাবে চেষ্টা করছি। এবং কোথাও যদি এর ব্যত্যয় বা কিছু পাই, আমরা সংশ্লিষ্ট দোকান মালিককে প্রথমে ওয়ার্নিং দিচ্ছি এবং পরবর্তীতে তাকে প্রয়োজনে বন্ধ করে দিচ্ছি। এদিকে কাঁচা বাজারগুলোতেও দিনে দিনে বাড়ছে মানুষের ভিড়। জীবাণুনাশক গেট ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করছেন বাংলাদেশ সেনাবাহিনী। এই শুধু কয়টা বাজার করার জন্য আসছে। এই বাজার থেকে আসি, বিভিন্ন গাম থেকে আবার একজনের হাতে আর একজন টাকা পয়সা হয়, এটার জন্য জীবাণুমুক্ত হয়েছে, ভালো হয়েছে। এদিকে মাইকিং সহ নানা সচেতনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। সবাইকে নিয়ে আমরা এই কমিটিগুলির মাধ্যমে যেন সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করতে পারে এবং লোকজনের স্বাস্থ্য সচেতনভাবে জীবাণুনাশক কার্যক্রমগুলি সঠিকভাবে নিয়ে কাজ করতে পারে, সেভাবে আমরা কাজ করছি। জনগণ সচেতন না হলে করোনা ভাইরাস প্রতিরোধ আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মোকাবেলা সম্ভব নয় বলে মনে করেন তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেছেন, কোনো লোক যাতে না খেয়ে মারা না যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ব্যবস্থাই করেছেন। সারা দেশে প্রবর্তিত কার্ডধারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান আকমা মোজাম্মেল হক। সকালে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে করোনায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন। চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান। সরকারি ত্রাণের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ পর্যন্ত 33,000 নিম্ন আয়ের পরিবারকে এই সহযোগিতা করা হয়। করোনার সময় খাদ্য সংকট মোকাবেলায় প্রায় 23 লাখ মেট্রিক টন খাদ্যশস্য কিনবে সরকার। এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি জানান, এরই মধ্যে হাওরের শতভাগ ধান কাটা হয়েছে, এখন চলছে সমতলের ধান কাটা। আবহাওয়া অনুকূলে থাকলে সমতল থেকেও প্রচুর ধান সংগ্রহে আশাবাদী কৃষিমন্ত্রী। কৃষকের ধানের ন্যায্য মূল্য প্রাপ্তি ও করোনা সময়কালে দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 8 লাখ মেট্রিক টন ধান, 1.5 লাখ টন আতপ চাল, 10 লক্ষ টন সিদ্ধ চাল এবং 75,000 মেট্রিক টন গম সহ 25,25,000 মেট্রিক টন খাদ্যশস্য কিনবে সরকার। খাদ্য ক্রয় কার্যক্রমকে সুচারুরূপে সম্পাদনের জন্য উপজেলা কৃষি অফিসারের তত্ত্বাবধানে সারা দেশে ধান বিক্রয়কারী কৃষকের তালিকা করে তা খাদ্য বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে হাওরের শতভাগ এবং সারা দেশের 48 ভাগ ধান কর্তন শেষ হয়েছে। আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি, কৃষকও দামের দিক দিয়ে মোটামুটি খুশি আছে এবং ধান চালের দামও মোটামুটি যুক্তিসঙ্গত। আর এই অংশের শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নানা পদক্ষেপের পরও পৃথিবী থেকে করোনা ভাইরাস নির্মূল না হবার সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এইচআইভি বা এইডসের মতোই এর সাথে টিকে থাকার অভ্যেস গড়ার পরামর্শ দিয়েছেন তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাত্যহিক অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, সার্বিক তথ্য বিশ্লেষণে ধারণা করা হচ্ছে বিশ্বজুড়ে টিকে থাকা নানা ভাইরাসের সাথে করোনাও হয়তো থেকে যাবে। করোনা আসলে কখন বিলুপ্ত হবে তা বলা অসম্ভব হওয়ায় বাস্তববাদী হয়ে এই মহামারীকে সাথে নিয়ে চলার অভ্যাস গড়ার পরামর্শ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। জানানো হয়, 100-এর উপরে ভ্যাকসিন আবিষ্কৃত হলেও কোনটি আসলে কার্যকর হবে তা শনাক্ত করতে গিয়ে সমস্যায় পড়েছেন
বলছেন গবেষকরা। দেশে দেশে লকডাউন শিথিলের প্রসঙ্গ টেনে সরকারের পাশাপাশি জনগণকে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা মেনে চলতে জোর দিয়েছেন সংস্থার প্রধান তেদ্রোস আধানোম গেব্রেয়েসুস। এদিকে করোনা টেস্ট, ভ্যাকসিন তৈরি, গবেষণার তথ্য হাতাতে মার্কিন গবেষণা প্রতিষ্ঠানগুলো চীনা হ্যাকাররা হানা দেওয়ার অভিযোগ তুলে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI, সাইবার সিকিউরিটি এজেন্সি ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আরও সতর্ক হবার পরামর্শ দিয়েছে বিবৃতিতে। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। করোনায় দেশে আরও 14 জনের মৃত্যু, গত 24 ঘন্টায় নতুন শনাক্ত 1041 জন। গত 3 সপ্তাহে ব্যাপক হারে বেড়েছে আক্রান্ত, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে 1200 কোটি টাকা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস রাখার আহ্বান। করোনা মহামারীতে সিএনজি বা রিকশায় যাতায়াত নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদের। সংক্রমণ রোধে এখনই এই পরিবহনগুলোতে জীবাণুনাশক রাখা নিশ্চিতের তাগিদ। জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান আর নেই, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, শিক্ষাঙ্গনে শোকের ছায়া। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 থেকে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাই দেখার জন্য।